আমি শ্রী শ্যামল ভট্টাচার্য, জয়েন্ট ডিরেক্টর, কর্মবিনিয়োগ দপ্তর। আমাদের দপ্তর থেকে আমরা সারা বছর বিভিন্ন স্কুল, কলেজ এসবে গিয়ে আমরা আমাদের অফিসাররা কেরিয়ার কাউন্সেলিং, কেরিয়ার এক্সিবিশন এইসব প্রোগ্রাম করে থাকি। কর্মপ্রার্থীদের বা ছাত্রছাত্রীদের কেরিয়ার সম্পর্কে বিভিন্ন গাইডেন্স আমরা দিয়ে থাকি। তো এই মুহূর্তে আজকে 2 মাস যাবৎ আমরা এই প্রোগ্রাম করতে পারছি না। আপনারা জানেন সবাই যে সারা পৃথিবীতে একটা অভূতপূর্ব পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং এর থেকে যে কবে মুক্তি পাবো আমরা জানি না। এটার কোনো ভ্যাকসিন আবিষ্কার হবে কিনা বা ঔষধ আবিষ্কার হবে কিনা আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারছি না এখন। তো এই অবস্থায় অনেকে ঘরের মধ্যে বসে অনেক দুশ্চিন্তা বা হতাশার শিকার হচ্ছে। সেই অবস্থায় আমরা অনলাইনে কাউন্সিলিং সেশনটা আমরা শুরু করতে যাচ্ছি। আমাদের বিভিন্ন অফিসাররা বিভিন্ন ভিডিও আমাদের ফেসবুকের মাধ্যমে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। এই যে করোনা বা কোভিড-19 যেটাকে বলে, এটা যেইভাবেই সৃষ্টি হোক, এটা পুরো পৃথিবীর অর্থনৈতিক, সামাজিক, মানসিক সব অবস্থাকে তছনছ করে দিচ্ছে। এখন পৃথিবীর অর্থনীতি পাল্টে যাবে, সমাজ ব্যবস্থা হয়তো পাল্টে যাবে এর উপর ভিত্তি করে। কীভাবে? আমি কিছু উদাহরণের মাধ্যমে বলছি। যেমন আগে আমরা বলতাম ট্যুরিজম, পর্যটন শিল্প একটা সম্ভাবনাময় কেরিয়ার, এটাতে লক্ষ লক্ষ লোক কাজ করত। কিন্তু পর্যটন যদি বন্ধ হয়ে যায়, এটার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন পেশার লোকরা বেকার হয়ে যাবে। যেমন আমি উদাহরণ হিসেবে বলছি, পরিবহন, গাড়ির মালিক বা এর সঙ্গে সম্পর্কিত যেসব শ্রমিক আছে, তারপর হকার, হোটেল বা যে ধাবা বলে, তারপর যেমন যে বিভিন্ন যে স্টেশনারি দোকানগুলি বা বিভিন্ন দোকানের পসরা নিয়ে বসত, ওরা ধ্বংস হয়ে যাবে। তারপর আছে নির্মাণ শিল্প। নির্মাণ শিল্প প্রায় বন্ধের মুখে। নির্মাণ শিল্প আমরা জানি বিভিন্ন পরিযায়ী শ্রমিকরা এটাতে বিশেষভাবে জড়িত। আমাদের ত্রিপুরাতেও, ওয়েস্ট বেঙ্গল বা এমনকি বাংলাদেশ থেকে অনেকে এসে কাজ করে আমি জানি। তো ওদের সাথে সম্পর্কিত যেমন পান বিড়ি, সিগারেটের টংগুলি, হকারগুলি, বিভিন্ন টিফিনের দোকানগুলি আছে, সিমেন্টের যারা ব্যবসায়ী, সিমেন্ট ফ্যাক্টরি, লোহার রড, এইসব ফ্যাক্টরি, ইট, বালু, এইসবের সাথে সম্পর্কিত যারা আছে সবাই বেকার। এবং সারা পৃথিবীতে অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছে যে সারা পৃথিবীতে একটা সেই 1930 সালে আমাদের যে ইকোনমিক রিসেশন হয়েছিল, তারপরে নাকি এত বড় ভয়াবহ আর অর্থনৈতিক মন্দা আর আসেনি কোনোদিন। এবার যেটা আসতে যাচ্ছে এবং এটা কত বছরে কাটিয়ে ওঠা যাবে সেটা কেউ বলতে পারছে না। শুধু এটা না, আছে কৃষি। কৃষিতে একমাত্র দেখা যাচ্ছে যে এখন কৃষি পণ্য হঠাৎ করে ভীষণ সস্তা হয়ে যাচ্ছে। তো এখন কৃষকরা উৎসাহ হারাবে, যতটুকু আমি বুঝতে পারছি। ওরা শুধু নিজেদের যতটুকু দরকার এতটুকু করবে। তো কৃষি উদ্বৃত্ত বা এগ্রিকালচারের যে সারপ্লাস, এটা যদি না হয়, যেটা বিভিন্ন শিল্পের চালিকা শক্তি, তাহলে তো এটা হবে না। তাই ওই ব্যাপারটা আমাদের চিন্তা করতে হবে। তো এই অবস্থা এখন কি করা? আমাদের হতাশ হলে চলবে না। আমরা আশা রাখবো যে এর থেকে আমরা মুক্তি পাবো। বর্তমান যে সংকট সময়টা আমাদের কিভাবে কাটানো উচিত। আমি কয়েকদিন আগে দেখলাম হিমাচল প্রদেশের সিরমৌর জেলাতে
ওইখানকার প্রশাসক একটা করেছে যে বাড়িতে অলস হয়ে বসে না থেকে বাড়িতে যতটুকু সম্ভব এক চিলতে জমি হোক বা জায়গা হোক সেইখানে অর্গানিক যে ফার্মিং, অর্গানিক চাষ, যে কোনো সবজি বা ফসল চাষ করলে এতে মানসিকতা ভালো হবে, কিছুটা হবে। আর প্রত্যেক যদি ভারতবর্ষে যদি 140 বা 30 কোটি মানুষ যদি এটা করে তাহলে আমরা অন্তত একটা দিকে আমরা স্বনির্ভর হতে পারবো। আর বলে যে গ্রোয়িং ইউর ওন ফুড ইজ প্রিন্টিং ইউর ওন মানি। আপনারা জানেন যে আমাদের কেন্দ্রীয় সরকার একটা 20 লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে। এটাতে মেইন স্লোগান হচ্ছে আত্মনির্ভর ভারত। আমরা জানি আগে পৃথিবীতে তথা ভারতে স্বনির্ভর গ্রাম ছিল। গ্রামের মধ্যে যা উৎপাদিত হতো তা দিয়ে মানুষ পুষিয়ে নিত বা নিজেদের সংকলন করতো। এমনকি অনেক গ্রামে বিনিময় প্রথাও চালু ছিল, যেখানে টাকা করেই চালু ছিল না, তখনও মানুষ বেঁচে থাকতো। কিন্তু এখন আমরা আধুনিক হয়েছি, আমাদের অনেক চাহিদা, আমাদের জীবনযাত্রাকে সহজ সরল করতে গিয়ে আমাদের অনেক কিছু দরকার হয় এবং এইগুলি সব এক জায়গায় পাওয়া সম্ভব না, আমরা জানি। তো তথাপি স্বনির্ভর ভারত করতে হবে আমাদের, আত্মনির্ভর। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় যে পরিযায়ী শ্রমিক বা বিভিন্ন প্রবাসী যেসব কর্মীরা সবাই এখন যার যার নিজের জায়গাতে পৌঁছতে চাচ্ছে এবং অনেকেই হয়তো সেই সব জায়গায় আর ফিরে যেতে চাইবে না। তখন যে আমাদের অর্থনৈতিক যে চালিকা শক্তির একটা ডিসব্যালেন্স হবে, ওইটাকে আমাদের কাটিয়ে উঠতে হবে। তো এই যে আত্মনির্ভর ভারতের মধ্যে প্রধানত জোর দেওয়া হয়েছে বা স্বনির্ভরতার, ধরুন কৃষি, মৎস্য চাষ, পশুপালন, দুগ্ধ উৎপাদন এবং বিপণন, মৌমাছি চাষ, মৌমাছি পালন, তারপর আছে যেমন যে মাশরুম বা বিভিন্ন সবজির এসব চাষ। তো এইগুলি করতে গেলে কৃষিক্ষেত্রে বিভিন্ন প্যাকেজ ঘোষণা করা হয়েছে। তো আমরা জানি পৃথিবীতে এমন কোনো তালা সৃষ্টি হয় না যেটার চাবি নেই। আজকে সংকট, আমরা ভীষণ হঠাৎ করে আমরা মুষড়ে পড়েছি, কিন্তু এমন চাবি আমরা খুঁজে নেবই। তো এটার থেকে আমাদের মুক্ত হতেই হবে। আরেকটা যে এমএসএমই, মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রেনিয়রশিপ, এটার উপরে জোর দেওয়া হয়েছে। এটা ক্ষুদ্র শিল্প বলতে সাধারণত 1 কোটি টাকা বছরে আয় বা 5 কোটি টাকা টার্নওভার ইয়ারলি, এটাকে সাধারণত ক্ষুদ্র শিল্পের আওতায় রেখেছে। এটাতে অনেক সুবিধা দিচ্ছে এবং দেশীয় শিল্পকে, স্বদেশি বিনিয়োগকে উৎসাহ দিতে 200 কোটি টাকা পর্যন্ত ক্রয়ের ক্ষেত্রে গ্লোবাল টেন্ডারকে নিষিদ্ধ করা হয়েছে, যাতে আমাদের দেশের বিভিন্ন বিনিয়োগকারীরা উৎসাহিত হয়। আমাদের যুব সমাজের কাছে আমার অনুরোধ, আমাদের দেখতে হবে নতুন কিছু খুঁজে বের করা, যেটা পৃথিবীর কোনো ক্ষতি না করে, আমাদের পরিবেশের, আমাদের সম্পদের ক্ষতি না করে, যেটাকে আমরা ডিস্ট্রাকটিভ ডেভেলপমেন্ট বলি, ধ্বংসাত্মক উন্নতি না করে আমরা পৃথিবীর স্বাস্থ্য অটুট রেখে আমাদের এগোতে হবে। এখন আমরা অনেকেই ঘরে বসে আছি, স্টে অ্যাট হোম বলে সবাই, ওই অবস্থা আমাদের ওইভাবে চিন্তা করতে হবে যে আমরা নতুন কি করতে পারি। এবং আমরা জানি অনেক শিল্প এটা থেকে ধ্বংস হয়ে যাবে, কিন্তু আবার এই ধ্বংসের গর্ভ থেকে অনেক নতুন শিল্প, অনেক নতুন অর্থনৈতিক চিন্তাধারা উৎপত্তি হবে। আমাদের অপেক্ষা করতে হবে। তো এর আগে আমি বলি, করোনায় আমাদের শিখিয়েছে কিভাবে সংকট মোকাবেলা করতে। এখন আমরা দেখেছি আমরা সাধারণভাবে জীবনযাপন করতে পারি, অনারবর জীবনযাপন করতে পারি, আমরা ফ্যাশন কম করলেও আমাদের চলে, আমরা ফাস্ট ফুড না খেতে পারি, তারপর
আমাদের এত কিছু না হলে আমাদের জীবন চলে যায়। আমরা দেখেছি যে পৃথিবীর উপর চাপ না দিয়েও আমরা চলতে পারি। অনেকে বলছে যে এই করোনার অনেক ভালো দিকও আছে, যেমন সমুদ্র নদী এসবের জল একদম পরিষ্কার হয়ে যাচ্ছে, বাতাসের দূষণ কমে যাচ্ছে, এই বনভূমি বা জীবজন্তু আবার চাঙ্গা হয়ে উঠেছে। ওইগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আর আমাদের একটা সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে হবে, কারণ আমাদের বিপদের দিনে আমাদের একমাত্র সম্ভব হচ্ছে সঞ্চয়। সঞ্চয়ের অভ্যাসটা গড়ে তুললে কী হয়, যেমন একটা টাকা সঞ্চয় করলাম মানে একটা টাকা রোজগার করলাম, এবং এটা আমাদের বিপদের দিনে আমাদের কাণ্ডে। সুতরাং প্রত্যেকে এখন থেকে আমাদের সঞ্চয় করে তুলতে হবে। আর আমরা নতুন কিছু করতে গেলে আমাদের অসাফল্য আসতেই পারে, বলে অসফল হওয়ার সাহস রাখো। আমাদের সবাই, আমাদের মা বাবা, আমরা চাই আমাদের ছেলে মেয়ে সফল হোক। আমরা সাফল্যের পাঠ দিই, কিন্তু অসফলতার পাঠ আমরা দেই না। তাই আমাদের বাচ্চারা অসহিষ্ণু হয়ে পড়ে, হতাশ হয়ে পড়ে। তাই আমাদের এখন থেকে জানতে হবে যে আমরা অসফল হতেই পারি, বারবার চেষ্টা করব, আর দেরি নয়। কবি বলেছেন যে কাল जो करे आज, आज जो करे अभी, মানে কোনো কিছু আমাদের পেন্ডিং করে রাখতে নেই, সেটা আমাদের দেখতে হবে। আর ত্রিপুরাতে প্রচুর বনভূমি, সবুজ শ্যামল বনভূমি, ওইটা থেকে আমাদের বাঁচার রসদ জোগাড় করতে হবে। কীভাবে? একজন জাপানি সায়েন্টিস্ট নাকি ত্রিপুরাতে এসে বলেছিলেন যে ত্রিপুরাতে বনভূমি এত সবুজ শ্যামল, ওইখানে ফসল কেন হবে না? যেহেতু গাছপালা হয় প্রচুর, তাহলে ফসল হতে পারে। আমাদের এটাও ট্রাই করে দেখা উচিত, আমরা খাদ্যে যাতে স্বয়ং হতে পারি, ওই দিকেও আমাদের দেখতে হবে। তো সবার কাছে আমার অনুরোধ, আমাদের নতুনভাবে চিন্তা করতে হবে। সেই ধরাবাঁধা পৃথিবী হয়তো আর চলবে না, চলানো উচিত নয়। আমাদের এই করোনার বিভিন্ন দিক থেকে খুঁটিনাটি পর্যবেক্ষণ করে আমাদের নতুন পৃথিবীর সন্ধানে আমাদের খুঁজতে হবে। তার জন্য সবাইকে গবেষণা করতে আমি আহ্বান রাখছি। নমস্কার।